হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। আমরা এখন আলোচনা করব বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে। প্রত্যেকটা প্রশ্ন চাকরির পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখে নেওয়া যাক এখানে কোন কোন প্রশ্ন আলোচনা করা হয়েছে। শুধু আলোচনা করা হয়নি, এর সঙ্গে আনুষঙ্গিক যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করা হয়েছে, যাতে এই প্রশ্ন রিলেটেড অন্য কোনো প্রশ্ন যদি পরীক্ষায় আসে সেক্ষেত্রে যাতে আপনারা সঠিক উত্তর করে আসতে পারেন। তো প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, কোন গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়? আগে জানতে হবে কুইনাইন কি। কুইনাইন হচ্ছে একটি ওষুধ এবং এটা কোন রোগের ক্ষেত্রে ইউজ হয়? এটা ব্যবহার করা হয় ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে। এই কুইনাইন কোন গাছের ছাল থেকে তৈরি হয়? কি থেকে তৈরি হয়? ছাল থেকে। এটাও কিন্তু মনে রাখতে হবে। মূল থেকে তৈরি হয়, না ছাল থেকে তৈরি হয়, না পাতা থেকে তৈরি হয়, না ফল থেকে তৈরি হয়, না ফুল থেকে তৈরি হয়, এগুলোও কিন্তু আমাদের জেনে রাখার দরকার। সুতরাং কুইনাইন তৈরি হয় কোন গাছের ছাল থেকে? এখানে অপশন কি কি রয়েছে? সর্পগন্ধা, বেলেডোনা, সিংকোনা, পাইন। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সিংকোনা। সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়, যা ম্যালেরিয়ার ওষুধ হিসাবে ব্যবহার হয়। নেক্সট প্রশ্ন, রেশারপিন পাওয়া যায় কোন গাছ থেকে? এখানে অপশন কি কি রয়েছে? বেলেডোনা, সর্পগন্ধা, পাইন, সিংকোনা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সর্পগন্ধা। সর্পগন্ধা গাছ থেকে রেশারপিন পাওয়া যায়। আমি আর আগেই প্রশ্নে আলোচনা কি করলাম, যে কোন গাছের ছাল থেকে, না মূল থেকে, না ফল থেকে, না পাতা থেকে, না ফুল থেকে, কোথা থেকে পাওয়া যায় সেটাও ইম্পর্টেন্ট। সুতরাং সর্পগন্ধা থেকে রেশারপিন পাওয়া যায় আমরা তো জানলাম, কিন্তু সর্পগন্ধা গাছের কোন জায়গা থেকে রেশারপিনটা পাওয়া যায় সেটাও জানতে হবে। সর্পগন্ধা গাছের মূল থেকে, গাছের যে মূল হয় সেই মূল থেকে রেশারপিন পাওয়া যায়। আর এই রেশারপিন কি কাজে লাগে? যেমন কুইনাইন ম্যালেরিয়া রোগের ওষুধ হিসাবে কাজে লাগতো, তেমনি রেশারপিন কি কাজে লাগে? রেশারপিন উচ্চ রক্তচাপ হ্রাস করতে ব্যবহার করা হয়। উচ্চ রক্তচাপ হ্রাস করতে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, পাঞ্চেত ড্যামটি কোন নদীর উপর অবস্থিত? এখানে অপশন কি কি রয়েছে? ময়ূরাক্ষী, দামোদর, রূপনারায়ণ, কংসাবতী। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দামোদর। পাঞ্চেত ড্যামটি অবস্থিত দামোদর নদের উপর। এখন আমাদের এই প্রশ্নটা যতক্ষণ আলোচনা করতেছি, সুতরাং এখান থেকে আর একটা প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে যায়, বা প্রশ্ন না, একটা ইনফরমেশন ইম্পর্টেন্ট হয়ে যায়। সেটা হচ্ছে দামোদর নদে আর কোনো কি বাঁধ আছে? আর যদি থাকে সেই বাঁধগুলি কি কি? দামোদর নদীর উপর 4টি বাঁধ আছে। অবশ্যই মনে রাখতে হবে কটা বাঁধ আছে? 4টি বাঁধ আছে, এবং সেই 4টি বাঁধের নামই মনে রাখতে হবে। সেই 4টি বাঁধ হলো কি কি? এক হচ্ছে তিলাইয়া বাঁধ, সেকেন্ড হচ্ছে কোনার বাঁধ, থার্ড হচ্ছে মাইথন বাঁধ, আর ফোর্থ হচ্ছে এই পাঞ্চেত বাঁধ বা পাঞ্চেত ড্যাম। তাহলে কি কি? তিলাইয়া বাঁধ, কোনার বাঁধ, মাইথন বাঁধ এবং পাঞ্চেত বাঁধ। ওকে, নেক্সট প্রশ্ন, আলমাট্টি বাঁধটি আর একটি নাম কি? অর্থাৎ আলমাট্টি বাঁধের আরেকটি নাম আছে, সেই নামটা কি? এখানে অপশন কি কি রয়েছে? লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম, জওহরলাল নেহরু ড্যাম, বল্লভভাই পাটেল ড্যাম, অটল বিহারী বাজপেয়ী ড্যাম। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম। আলমাট্টি ড্যামের আরেকটি নাম হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম। যে কোনো ড্যাম সম্বন্ধে জানার আগে আর একটা জিনিস জানতে হবে, যে সেই ড্যামটি কোন নদীর উপর নির্মিত। সুতরাং এখান থেকে এটাও জানতে হবে, তাহলে এই লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম বা আলমাট্টি যে ড্যাম, এই ড্যামটি কোন নদীর উপর নির্মিত? এই ড্যামটি নির্মিত হচ্ছে কৃষ্ণা নদীর উপর। অবশ্যই মনে রাখতে হবে, নদীটার নাম অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট কি ইম্পর্টেন্ট, যে এই বাঁধটি কেন নির্মাণ করা হয়েছে? বাঁধ অনেক কারণে নির্মাণ করা হয়। হয় জল সরবরাহের কারণে বাঁধ নির্মাণ করা হয়, নয়তো বন্যা নিয়ন্ত্রণের কারণে বাঁধ নির্মাণ করা হয়। অনেক সময় জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করার জন্য বাঁধ নির্মাণ করা হয়। অনেক সময় নদীর জলের প্রবাহ বাড়ানোর জন্য বাঁধ নির্মাণ করা হয়। সুতরাং এই যে বাঁধটি, এই বাঁধটি কেন নির্মাণ করা হয়েছে সেটাও আমাদের জেনে রাখতে হবে। এই বাঁধটি নির্মাণ করা হয়েছে জলবিদ্যুৎ প্রকল্পের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? জলবিদ্যুৎ প্রকল্পের উদ্দেশ্যে। এবং এই বাঁধটির নির্মাণ কার্য কবে সম্পন্ন হয়েছে জানছি যতক্ষণ, আরেকটু জেনে নেওয়া যাক। এই বাঁধটির নির্মাণ কার্য সম্পন্ন হয়েছে 2005 সালে। যে কোনো জায়গা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসুন না কেন, আপনারা সঠিক উত্তর করে আসতে পারবেন। নেক্সট প্রশ্ন,
ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? এখানে অপশন কি কি রয়েছে? ভেম্বানাদ, পুলিকট, কোলেরু, চিল্কা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, চিল্কা। ভারতের বৃহত্তম উপহ্রদের নাম হচ্ছে চিল্কা। এই চিল্কা হচ্ছে ঈষৎ নোনা জলের উপহ্রদ। কেমন জল? নোনা জল। আবার এখান থেকে এই প্রশ্নটা যদি আসে যে ভারতের সব থেকে বৃহত্তম নোনা জলের হ্রদ কোনটি, সেক্ষেত্রেও উত্তর হবে কিন্তু চিল্কা। চিল্কা পূর্ব উপকূলের একটা বৃহৎ হ্রদ বা একটা বৃহৎ লেক, চিল্কা লেক যেটাকে বলা হয়। এটি উড়িষ্যার পুরী, খুর্দা ও গঞ্জাম জেলায় বিস্তৃত, অর্থাৎ 3টি জেলায় কিন্তু এই হ্রদটি বিস্তৃত। আর এই যে লোনা জলের হ্রদ, এটি শুধুমাত্র ভারতের বৃহত্তম উপহ্রদ নয়, এটা এশিয়ারও বৃহত্তম উপহ্রদ। যদি এখানে প্রশ্ন এরকম ভাবে থাকতো যে এশিয়ার বৃহত্তম উপহ্রদের নাম কি, সেক্ষেত্রেও কিন্তু উত্তর হতো চিল্কা। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধানকে অনুসরণ করে? এখানে অপশন কি কি রয়েছে? এখানে অপশন রয়েছে রাশিয়া, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, কানাডা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আয়ারল্যান্ড। ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি গ্রহণ করা হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান অনুসরণ করে। কারণ ভারতীয় সংবিধান যখন তৈরি করা হয় তখন বিভিন্ন দেশের সংবিধানকে স্টাডি করা হয়, এবং যে দেশের সংবিধান থেকে যে জিনিসটা ভালো মনে করা হয় আমাদের দেশের মানুষের জন্য, আমাদের দেশের মঙ্গলের জন্য, সেই জিনিসগুলোকে সেখান থেকে কপি করা হয় এবং আমাদের সংবিধানে যুক্ত করা হয়। তেমনি ভারতীয় সংবিধানের যে নির্দেশমূলক নীতি, এটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে অনুসরণ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয়? এখানে ভালো করে দেখুন, বিশ্ব শিক্ষক দিবস, পশ্চিমবঙ্গের শিক্ষক দিবস কবে পালন করা হয় বা ভারতের শিক্ষক দিবস কবে পালন করা হয় সেটা কিন্তু বলা হয়নি। এখানে বলা হয়েছে বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয়। এখানে অপশন কি কি রয়েছে? 5th সেপ্টেম্বর, 5th অক্টোবর, 10th সেপ্টেম্বর, 10th অক্টোবর। এর সঠিক উত্তর হচ্ছে 5th অক্টোবর। ভালো করে মনে রাখবেন, অপশন বি, 5th অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। এই প্রশ্নে স্টুডেন্টদের কনফিউজ হওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে, কারণ এটা কনফিউজ করার মতোই এটা প্রশ্ন। কারণ ভারতের শিক্ষক দিবস পালন করা হয় কবে? 5th সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে ভারতের শিক্ষক দিবস পালন করা হয়, এবং তিনি একজন মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রাপক। সুতরাং ভারতে শিক্ষক দিবস পালন করা হয় হচ্ছে 5th সেপ্টেম্বর, ভারতরত্ন প্রাপক সেই সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে উপলক্ষ করে। কিন্তু বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় কিন্তু 5th অক্টোবর। ইউনেস্কোর উদ্যোগে এই দিনটি পালন করা হয়। কাদের উদ্যোগে পালন করা হয় এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ইউনেস্কোর উদ্যোগে এই দিনটি পালন করা হয়, এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়নের উদ্দেশ্যে এবং শিক্ষকদের অসামান্য অবদানের সম্মান দিতে এই বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। এবং এই বিশ্ব শিক্ষক দিবস কবে থেকে পালন করা হয় এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ যে কোনো দিন 1947 বা আজ থেকে 200 বছর আগে থেকে তো নিশ্চয়ই শিক্ষক দিবস পালন করা হয় না। কবে থেকে এই শিক্ষক দিবস পালন করা হয়? এই শিক্ষক দিবস পালন করা হয় 1995 সাল থেকে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রীয় একতা দিবস বা ন্যাশনাল ইউনিটি ডে কবে পালন করা হয়? এখানে অপশন কি কি রয়েছে? 21st সেপ্টেম্বর, 21st অক্টোবর, 31st সেপ্টেম্বর, 31st অক্টোবর। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 31st অক্টোবর। 31st অক্টোবর দিনটাকে রাষ্ট্রীয় একতা দিবস বা ন্যাশনাল ইউনিটি ডে হিসাবে পালন করা হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল কবে জন্মগ্রহণ করেছিলেন? 31st অক্টোবর। এই কারণে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে এই দিনটাকে রাষ্ট্রীয় একতা দিবস বা ন্যাশনাল ইউনিটি ডে পালন করা হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনই কেন? জওহরলাল নেহরুর জন্মদিন হতে পারত, মহাত্মা গান্ধীর জন্মদিন হতে পারত, কিন্তু তাদের জন্মদিন না হয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনকেই কেন ন্যাশনাল ইউনিটি ডে পালন করা হয়? এটাও মনে প্রশ্ন আসতে পারে। এর কারণ ভারত যখন স্বাধীন হয়েছিল তখন ভারত অনেক ছোট ছোট টুকরো টুকরো রাজ্যে বিভক্ত ছিল, এবং সেই রাজ্যের রাজা ছিল, কোথাও কোথাও আলাদা সরকার ছিল, আলাদা প্রশাসন ছিল। যখন ব্রিটিশরা তাদের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছিল তখন এই ছোট ছোট রাজ্যগুলোকে
একসঙ্গে সংঘবদ্ধ করে যে একটা ইউনাইটেড একটা দেশ গঠন করা, সেই ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের একটা অসামান্য ভূমিকা ছিল বা অসামান্য অবদান ছিল। এই কারণেই তিনি যে ইউনিটি তৈরি করেছিলেন ইন্ডিয়ার, এই কারণেই তার জন্মদিনের দিন রাষ্ট্রীয় একতা দিবস বা ন্যাশনাল ইউনিটি ডে পালন করা হয়। এবং এই দিনটাও কি প্রত্যেক বছর পালন করা হয়? হ্যাঁ, এই দিনটাও প্রত্যেক বছর পালন করা হয়। নেক্সট প্রশ্ন, বিজয় স্তম্ভ কোথায় অবস্থিত? এখানে অপশন কি কি রয়েছে? চিত্তরগড়, উদয়পুর, ঔরঙ্গাবাদ, নিউ দিল্লি। এর সঠিক উত্তর হচ্ছে বিজয় স্তম্ভ অবস্থিত চিত্তরগড়ে, অর্থাৎ অপশন এ এখানে সঠিক উত্তর। এখান থেকে আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে যায়, এই বিজয় স্তম্ভ কার উদ্যোগে নির্মিত হয়েছিল? এই বিজয় স্তম্ভ নির্মিত হয়েছিল মহারানা কুম্ভের উদ্দেশ্যে। নেক্সট প্রশ্ন, ইলতুৎমিশের পরে দাস বংশের সিংহাসনে কে বসেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে কি কি রয়েছে? রাজিয়া সুলতানা, কুতুবউদ্দিন আইবক, রুকুন উদ্দিন ফিরোজ, মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি কি করেছিলেন? মোহাম্মদ ঘুরি দিল্লি দখল করেছিলেন, কিন্তু তিনি দিল্লির সিংহাসনে বসেননি। তিনি দিল্লির সিংহাসনে কাকে বসিয়েছিলেন? তিনি দিল্লির সিংহাসনে বসিয়েছিলেন তার সেনাপতি কুতুবউদ্দিন আইবককে। এবং কুতুবউদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা। সুতরাং কুতুবউদ্দিন আইবক প্রথম দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন। এবং কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর কে সিংহাসনে বসেছিলেন? কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর সিংহাসনে বসেছিলেন ইলতুৎমিশ। এবং এই ইলতুৎমিশের পরে দাস বংশের সিংহাসনে কে বসেছিলেন? এইখানে কনফিউজ হওয়ার একটা মানে দারুণ জায়গা রয়েছে। অনেকের মনে হতে পারে যে রাজিয়া সুলতানা ইলতুৎমিশের পরে এই সিংহাসনে বসেছিলেন, কিন্তু সেক্ষেত্রে উত্তর ভুল হবে। এর উত্তর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রুকুন উদ্দিন ফিরোজ। রুকুন উদ্দিন ফিরোজ ইলতুৎমিশের পরে সিংহাসনে বসেছিলেন, যদিও বেশি দিন তিনি সিংহাসনে থাকতে পারেননি। তাকে সিংহাসনচ্যুত করে রাজিয়া সুলতানা সিংহাসন দখল করেছিলেন। নেক্সট প্রশ্ন, পরশুরাম কোন লেখকের ছদ্মনাম? এখানে অপশন কি কি রয়েছে? সমরেশ বসু, রাজশেখর বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। এর সঠিক উত্তর অপশন বি, রাজশেখর বসু। পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম। এখানে কিন্তু রাজশেখর বসু এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে কিন্তু কনফিউজ হয়ে যায় স্টুডেন্টরা। এর কারণ আছে, কারণ পরশুরাম আর পরশুরাম এই দুটোর মধ্যে প্রশ্ন যদি ঠিক করে না দেখেন তাহলেই কিন্তু সমস্যা হয়ে যাবে। এখানে কি বলা হয়েছে? পরশুরাম। পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম। আর পরশুরাম যদি থাকতো, পরশুরাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। এখানে কনফিউজ হলে চলবে না, ভালো করে প্রশ্ন দেখে তবে উত্তর করতে হবে। নেক্সট প্রশ্ন, শালিমার বাগ কে নির্মাণ করেছিলেন? এখানে কি কি রয়েছে? অপশন রয়েছে হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জাহাঙ্গীর। শালিমার বাগ নির্মাণ করেছিলেন জাহাঙ্গীর। এখান থেকে আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে যায় যে এই শালিমার বাগ জাহাঙ্গীর নির্মাণ করেছিলেন, এটি কোথায় অবস্থিত বা ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে কাশ্মীরে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়, এই প্রশ্নটাও মনে রাখতে হবে। এখনো পর্যন্ত আপনারা যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখতে পারেন, প্রত্যেকটা প্রশ্ন বা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন দেখতে পারেন, এবং সেই ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন। সুতরাং এখনো পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। নেক্সট প্রশ্ন, কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেন? এখানে অপশন কি কি রয়েছে? কার্ল ল্যান্ডস্টাইনার, কনরাড রন্টজেন, উইলিয়াম হিকেল, ডেভিড লুইস। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার প্রথম রক্তের শ্রেণীবিভাগ করেছিলেন। নেক্সট প্রশ্ন, ত্রিপলি কোন দেশের রাজধানী? এখানে অপশন কি কি রয়েছে? লেবানন, লিবিয়া, লাওস, মঙ্গোলিয়া। জেনারেলি যতগুলো মানে দেশ সম্ভব সেই দেশের রাজধানী সম্বন্ধে অবশ্যই মনে রাখতে হবে। ইন্ডিয়ার রাজধানী তো আমরা সবাই জানি, কিন্তু ইন্ডিয়ার অন্যান্য যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর রাজধানী সম্বন্ধে আমাদের জেনে রাখতে হবে। লিবিয়া কোন দেশের, ত্রিপলি কোন দেশের রাজধানী? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লিবিয়া। লিবিয়ার রাজধানী হচ্ছে ত্রিপলি। এখন এই লিবিয়া কোথায় অবস্থিত? লিবিয়া হচ্ছে উত্তর আফ্রিকার ভূমধ্য সাগরের দক্ষিণ তীরে অবস্থিত, অর্থাৎ উত্তর আফ্রিকায় এই লিবিয়া দেশটি অবস্থিত। এই দেশের রাজধানী ত্রিপলি। এখান থেকে আর কি কি ইম্পর্টেন্ট হয়ে যায়? এখান থেকে ইম্পর্টেন্ট হয়ে যায় এখানকার কারেন্সির নাম কি। এখান থেকে ইম্পর্টেন্ট হয়ে যায় কি এখানকার ভাষা কি।
এখানকার কারেন্সির নাম হচ্ছে লিবিয়ান দিনার। কি নাম? লিবিয়ান দিনার। আর এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবিক। এটাও মনে রাখতে হবে যে এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আরবিক। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনো পর্যন্ত যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন। ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।